চাকরি করব না, চাকরি দেব, মানবিক উদ্যোক্তা, এই স্লোগানকে কেন্দ্র করে ইকবাল বাহার ভাই যে আয়োজন করেছেন তাকে প্রথমে ধন্যবাদ জানাই। এবং আমি একই সাথে ধন্যবাদ জানাতে চাই যারা এখানে এই মানবিক উদ্যোক্তা বা স্বপ্ন ভাবনা উদ্যোক্তা এই স্লোগানকে বিশ্বাস করে আজকের এই অনুষ্ঠানে যোগদান করেছেন এবং নিজেকে পরিবর্তন করার মতো যে মানসিকতা নিয়ে এখানে আপনি উপস্থিত হয়েছেন, এটাই কিন্তু এই সময়ের সবচেয়ে বড় চাওয়া। উদ্যোক্তা তৈরি হওয়ার পেছনে যে বিষয়টি সবচেয়ে বেশি বড় বাধা হিসাবে কাজ করে যে আমি যদি ফেইলিওর হই, আমি যদি ব্যর্থ হই, এই কারণে কিন্তু আমরা অনেকে সাহস করে এগিয়ে যাওয়ার ইচ্ছাটা প্রকাশ করি না। সৃষ্টিকর্তা প্রত্যেককে এমন কিছু গুণ দিয়েছে যেটা অন্যের থেকে ভিন্ন, কিন্তু আমরাই আমাদের সেই গুণগুলোকে আমরা নষ্ট করে দেই অর্থে সেগুলোকে আমরা অনুশীলন করি না, প্র্যাকটিসের জায়গায় নিয়ে যাই না। আমরা ওই অবস্থায় নিজেকে নিয়ে যেতে চাই যে অবস্থায় শুধু আমি একা ভালো থাকবো না, বরং সবাইকে ভালো রাখার যে মানবিক প্রচেষ্টা, সেই অবস্থা যাতে সৃষ্টি হয়, সেই অবস্থা সৃষ্টি করার জন্যই কিন্তু আজকের এই স্বপ্ন ভাবনা উদ্যোক্তা অনুষ্ঠানের আয়োজন। সবাইকে ধন্যবাদ। সকলের জয় হোক, সকলের মঙ্গল হোক। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আমিও, আজকে এসে ভালো লাগছে এখানে। আমি আমার এক বন্ধুর গল্প বলি, ওর নাম মানিক। ও ক্লাস 8-এর সময় আমরা দেখতাম ওকে একটা রেস্টুরেন্টে ঘোরাঘুরি করে। আমরা যখন খেলি ও তখন রেস্টুরেন্টে ঘোরাঘুরি করে। আমি যে তুমি কি করো মানিক? বলে কি এগুলো তুই বুঝবি না, তোরা খেলাধুলা কর। এখন কিন্তু ঢাকা শহরের 3টা বড় রেস্টুরেন্টের মালিক। ওর মাথায় কিন্তু তখন থেকে রেস্টুরেন্ট অ্যান্ড হি ইজ নাও ওনার অফ 3 বিগ রেস্টুরেন্টস, সাচ এ মানিড ম্যান। এবং ওর মেয়েটা এবছর হার্ভার্ডে যাচ্ছে। সো সাফল্যের কথা যে আমরা বলি, ওর সাফল্য কোন জায়গায় দেখেন। ও আজকে 3টা রেস্টুরেন্টে মিনিমাম 600 লোকের এমপ্লয়মেন্ট করেছে। ও সরকারকে বিরাট অঙ্কের ট্যাক্স দিচ্ছে, ন্যাশনাল ইকোনমিতে কন্ট্রিবিউট করছে। দিস ইজ হিজ সাকসেস। আমি তো চাকরি করে গেলাম, আসলে তেমন কিছু করতে পারি নাই। চাকরি করি, মাস শেষে বেতন পাই, কনসালটেন্সি করি, আয় করি, এটা করি সেটা করি। আমি কিন্তু এক্সাম্পল না, এক্সাম্পল ডেফিনেটলি ইকবাল বাহার, বিকজ সে স্বপ্ন তৈরি করতে পেরেছে, একজন সফল মানুষ। আমি জানি না আমি সফল কিনা। এখন বেকারত্বের হারটা এই পর্যায়ে পৌঁছেছে, আমি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স দেই। গত 2 বছরে বাংলাদেশে এমপ্লয়মেন্ট হয়েছে মাত্র 6 লক্ষ মানুষের। গভর্নমেন্ট বলেছিল প্রতি বছর তারা 13 লাখ মানুষকে চাকরি দিবে। কিভাবে করবে? সরকারি চাকরি না, প্রাইভেট সেক্টরে বিনিয়োগের পরিবেশ তৈরি করবে যাতে 13 লক্ষ মানুষের কর্মসংস্থান হয়। গত 2 বছরে করেছে 6 লাখ মানুষের। এর আগের হিসাবগুলো আরও কম। সো নো ওয়ান ক্যান গ্যারান্টি যে আপনি জব পাবেনই। সো কনটেক্সটটা কি? আমার মামা চাচা নাই, আমার পলিটিক্যাল কানেকশনস নাই, এবং আমি ইনফ্লুয়েন্স করাতে পারিনি, ফলে আমার জব হয়নি। এইটা যে কারো বেলায় কিন্তু ঘটতে পারে। আপনি বিশ্বাস করেন 6টা পদের জন্য 45,000 অ্যাপ্লিকেশন, তারপরে সেখান থেকে 250 থেকে শেষ পর্যন্ত 6 জন। ভাবতে পারেন যে এটা বাংলাদেশের জব মার্কেট কি সিনারিও বিরাজ করছে এখন। সুতরাং জেনারেট করতে হবে, নিজে জব তৈরি করতে হবে, মানুষকে হেল্প করতে হবে, এবং আপনি চাকরি দিবেন, উদ্যোক্তা হবেন, এই স্বপ্ন আনতে হবে। ইকবাল ভাইকে আমি অভিনন্দন জানাই, কারণ এরকম কাজ কেউ করে না বাংলাদেশে। যারা সফল হয়েছে তারা আত্মকেন্দ্রিক নিজেকে নিয়েই থাকে, আরও বেশি সম্পদের পাহাড় করে, দরকার হয় ক্যাপিটাল ফ্লাইট করে বিদেশে গিয়ে সম্পদ বানায়। ইকবাল এখানে স্বপ্ন নিয়ে সামনে দাঁড়িয়েছে। যদি 2 জন উদ্যোক্তাও এখান থেকে বেরিয়ে আসেন, আমার ধারণা সেই 2 জন অন্তত আরও 100 লোকের জবের ব্যবস্থা করবেন, তাই না? সেইটাই হবে বাংলাদেশের প্রাপ্তি। মনে রাখবেন, লাইফ ইজ ইয়োর্স, জীবন আপনার। ইউ হ্যাভ টু মেক ইট বিউটিফুল। লাইফ ইজ নট অলওয়েজ বিউটিফুল আনলেস ইউ মেক ইট বিউটিফুল। থ্যাংক ইউ ভেরি মাচ। স্বপ্ন ভাবনা উদ্যোক্তা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। স্বেচ্ছাসেবী কাজ হিসেবে এই উদ্যোগে এগিয়ে এসেছেন একজন তরুণ উদ্যোক্তা। তিনি একজন সফল বিজনেসম্যান, সিইও অফ অপটিমেক্স কমিউনিকেশন লিমিটেড। তিনি একজন নিউজ প্রেজেন্টার ও বিজনেস প্রোগ্রাম অ্যাঙ্কর। তিনি আমাদের সবার পছন্দের, আমাদের সবার প্রিয় ইকবাল বাহার। হ্যালো ঢাকা ইউনিভার্সিটি। আজ আমরা এখানে যা যা বলবো, যা যা দেখাবো, সবই আপনাদেরকে ঘিরে। আমরা আজ আপনাদেরকে স্বপ্ন দেখাবো। আমরা আপনাদেরকে সেই স্বপ্ন দেখাবো না
যেই স্বপ্ন আপনারা ঘুমিয়ে দেখেন, আমরা আপনাদেরকে সেই স্বপ্ন দেখাবো যেটা আপনাদেরকে ঘুমোতে দেবে না। এই স্বপ্ন দেখে আপনাদের মধ্যে একজনও যদি সেই পথে এগিয়ে যান এবং সফল হন, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে। একটা সময় ছিল যখন মানবজাতি সভ্য হয়ে ওঠেনি, বাড়িঘর দালান কোঠা কিছুই গড়ে ওঠেনি, আমরা বাস করতাম গুহায়। জীবন ধারণের জন্য প্রতিনিয়ত আমাদের ফলমূল সংগ্রহ ও শিকার করতে হতো। আমরা পরনির্ভরশীল ছিলাম না, কিংবা হবার সুযোগও ছিল না। আমরা সবাই তখন ছিলাম উদ্যোক্তা। সভ্যতার বিকাশের সাথে সাথে আমাদের উদ্যোক্তা কোয়ালিটিগুলো কমে যেতে থাকলো। আমরা নিরাপদ জীবন বেছে নিলাম, আমরা অন্যের হয়ে চাকরি করা শুরু করলাম, অন্যের স্বপ্ন পূরণে নিজেদেরকে উৎসর্গ করে দিতে থাকলাম, হয়ে গেলাম চাকরিজীবী। আপনি কি হতে চান, চাকরিজীবী না উদ্যোক্তা? চাকরি করব না, চাকরি দেব, এই স্লোগান নিয়ে আমাদের কাজ হবে আপনার মনে স্বপ্নের আলো জ্বালিয়ে দেয়া। সবার মধ্যে একটা টেনশন, একটা চিন্তা যে আমাকে একটা চাকরি পেতেই হবে, সেটা যেটাই হোক। বাংলায় পড়ছে, উনি বলছে আমি সেলসে কাজ করব বা ফাইন্যান্সে কাজ করব। আমি বললাম কেন, আপনার তো ক্যারিয়ারের সাথে মিলে না। বলছে আমার একটা চাকরি দরকার, মাস শেষে 10, 15, 20,000, 25,000 টাকা বেতন দরকার, আমার চলতে হবে। কিন্তু আপনি 10 বছর পর নিজেকে কোথায় দেখতে চান, এই পরিকল্পনাটা আপনাকে আজকেই করতে হবে। 9টা 5টা কখনো কাজের সময় হতে পারে না। কাজের সময় হচ্ছে আপনি যতক্ষণ ঘুমাবেন না প্রতিটা সময়ে। আর আপনি যেদিন এনজয় করতে চান পুরো দিন করেন, কোনো কাজ করার দরকার নেই। শুক্রবার আপনি বাদ দিলে অন্য যে কয়টা দিন আপনি পাবেন, পুরোটা সময় আপনি চাইলে কাজে লাগাতে পারেন। আপনি পাশ করে বের হয়ে চাকরি করেন, কিন্তু পাশাপাশি অন্য একটু ছোটোখাটো উদ্যোগেরও চিন্তা করতে পারেন, হোক না ছোটো কিছু। আপনার ওই উদ্যোগে যদি আপনি নিজে ভালো থাকতে পারেন, এমনও হতে পারে আপনার ওই ক্ষুদ্র উদ্যোগের মাধ্যমে 10টা বা 20টা পরিবারের উপকার হচ্ছে, তারাও তাদের ফ্যামিলি লিড করতে পারছে আপনার এই উদ্যোগের মধ্য দিয়ে। তাতে আপনার উপকার হলো, ওই পরিবারগুলোর উপকার হলো, দেশের জন্য কিন্তু কাজ করা হলো। আপনি 5 বছর চাকরি করেন অভিজ্ঞতা অর্জনের জন্য, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু আপনি চাকরির পাশাপাশি একটা চিন্তা করেন যে আমি 10 বছর পর আমি নিজেকে কোথায় দেখতে চাই। সেই স্বপ্নটা পূরণ করার জন্য আমরা আপনাদেরকে কিছুটা সাহায্য করব। কিভাবে সাহায্য করব সেটা আমি একটু বলবো আমার অভিজ্ঞতা থেকে। চাকরি করতে গিয়ে আমার তো 9টা 5টা পছন্দ না, যদিও আমি 8টা 9টা পর্যন্ত অফিস করতাম। তখন আমি কি করলাম, 5 জন বন্ধুকে নিয়ে আমি বললাম যে চলো আমরা নিজের একটা কিছু করি, যেই কোম্পানিতে কাজ করছি সেরকম একটা কোম্পানি তৈরি করি। একটা ল্যাপটপে আমি একটা প্রেজেন্টেশন তৈরি করলাম, কোম্পানিটা আমি কিভাবে করতে চাই, কি কি রিটার্ন হবে, যেটা হয় বিজনেস প্রপোজাল যাকে বলি। আমি প্রায় 6 মাস অন্তত 20 জন লোককে আমি আমার প্রেজেন্টেশন দেখিয়েছি। ফাইনালি আমি একজনকে পেয়েছি যিনি আমার প্রজেক্টটা পছন্দ করেছেন এবং কিছু টাকা দিতে রাজি হয়েছেন। আমার পকেটে মাত্র 50,000 টাকা, কিন্তু কোম্পানিটা স্টার্ট করতে 1.5 কোটি টাকা দরকার। ওনাকে আমি রাজি করালাম, উনি বললেন ঠিক আছে আমি কিছু টাকা পয়সা দিব, 20-25 লাখ টাকার মতো দিব। উনি এরকম একটা কমিটমেন্ট দিলেন। তারপরে ওনারই কল্যাণে এবং আরও কিছু আমার বন্ধুবান্ধবের কারণে আমি ফান্ডটা মোটামুটি 40 লাখ টাকা জোগাড় হলো, আমি শুরু করে দিলাম। 1 বছরের মাথায় 1 কোটি টাকা জোগাড় হয়ে গেল। আমি কিন্তু চাকরি করছি তখনও, প্লাস এই কাজও করছি। তখন ব্যাংক থেকে আরও 50 লাখ টাকা লোন নিয়ে আমরা কোম্পানিটা শুরু করি। 1.5 বছর লাগলো এই কোম্পানি অপারেশনে আসতে, কোনো রেভিনিউ আসছে না। ইন দ্য মিন টাইম হঠাৎ করে আমাদের কোম্পানির একটা বোর্ড মিটিং, যেহেতু এটা একটা প্রাইভেট লিমিটেড কোম্পানি, বোর্ড মিটিংয়ের সিদ্ধান্ত হলো এবং আমাকে খুবই তাচ্ছিল্যভাবে অপমান করা হলো যে একটা বাচ্চা ছেলের হাতে এতগুলো 1.5 কোটি টাকা উঠাই দেওয়া হলো, আমরা কোম্পানি বিক্রি করে দেবো। তখন আমি সবাইকে বললাম যে আপনারা যারা যারা চলে যেতে চান আমাকে 6 মাস সময় দেন, আপনাদের সব টাকা আমি ফেরত দিয়ে দেবো। এবং আমরা তাদেরকে 6 মাসের অ্যাডভান্স চেক দিয়ে ওখান থেকে বিদায় করে দিই। ঠিক এরকম একটা অবস্থায় আমার আব্বা অসুস্থ হন। আমার আব্বাকে আমি হাসপাতালে ভর্তি করলাম। আমি সিঙ্গার বাংলাদেশে কাজ করতাম। আমি 8:30টায় সিঙ্গারে যেতাম, 5টার সময় আমার কোম্পানিতে আসতাম, এসে আমি 5টা থেকে রাত 10টা পর্যন্ত কাজ করতাম, করে রাত 10টায় আমি হাসপাতালে যেতাম, গিয়ে সারা রাত বাবার সাথে ডিউটি করতাম, বাবার সেবা করতাম। সকালবেলা হাসপাতাল থেকে সোজা আবার আমার জবে। এইভাবে আমার 20 দিন কেটে যায়। 20 দিন পর আমার বাবা মারা যান। আমার কোম্পানি বন্ধ হওয়ার উপক্রম, আমার বাবা নেই, একটা ঘোর অন্ধকার। এরকম একটা অন্ধকার অবস্থায় আমি জবটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেই, কিন্তু আমার পরিবারের সবাই আমাকে নিষেধ করে। সবার অমতে জব ছেড়ে দিলাম। আমার বাবা হয়তো আমাকে সব দোয়া করে গেছেন। 6 মাসের মাথায় আমার কোম্পানি ঘুরে দাঁড়ালো। 50,000 টাকা দিয়ে আমি যে কোম্পানি শুরু করেছি সেই কোম্পানির ইকুইটি এখন 50 কোটি টাকা। এই উদাহরণটা আপনাদেরকে আমি দিলাম এই কারণে,
আসলে হাল ছেড়ে দেওয়া যাবে না, শক্ত আঠার মতো লেগে থাকতে হবে। আপনি অনেকবার সাকসেস থেকে দূরে চলে যাবেন, অনেকবার আপনি ফেল করবেন, কিন্তু বাই দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল বি সাকসিডেড। আমি এখন অন্যরকম একটা পর্ব করব। আমি দুজন স্টুডেন্টকে আমি একটু স্টেজে চাই। কে কে সাহস আছে হাত তোলেন। দুইজন আসেন, আরও দুজনকে আমি ডাকবো, আসেন। আর আমি প্রথমে কথা বলবো আপনার সাথে। কি নাম আপনার? তাসনিয়া তাবাসসুম। আমরা কয়েকটা প্রশ্ন আপনাকে করতে চাই, আমরা একটু লাইফস্টাইলটা শুনবো আপনার। প্রথম প্রশ্ন হচ্ছে, ফেসবুক তো ইউজ করেন না? হ্যাঁ, অবভিয়াসলি। প্রতিদিন কতক্ষণ ইউজ করেন? 3 আওয়ার্স আর 4 আওয়ার্স। ফোনে কতক্ষণ কথা বলেন? ফোনে খুবই কম, মানে আমরা 1 ঘন্টা 45 মিনিট সারাদিনে 2 ঘন্টা আপনি ফোনে কথা বলেন? অ্যারাউন্ড, এটা খুবই কম। কতক্ষণ টিভি দেখেন? একদমই না। নিউজ আপডেট পাওয়া থেকে শুরু করে সবকিছু, নিউজ পেপার অ্যান্ড অনলাইন নিউজ, অনলাইন নিউজ হলো আপনার কতক্ষণ শো? তার মানে এটা তো একটা দেখা। জাস্ট নিউজগুলো দেখার কতক্ষণ জন্য লাগে যতটুকু, এটা? আধা ঘন্টা। উনি আধা ঘন্টা টিভি দেখেন, ঠিক আছে। বন্ধু বান্ধবের সঙ্গে একেবারে আড্ডা হয় না? আসলে আমার যারা ক্লোজ ফ্রেন্ড, মোরলেস টুকিটাকি জবে সবাই ঢুকে পড়েছে, আর যারা ছেলে ফ্রেন্ড বিশেষ করে আমাদের, তারা হচ্ছে খুব বেশি সব, আমি এখন হয়তো বা এখানে এবং বাকি যারা কজন আছেন বেকার, তারা সবাই লাইব্রেরিতে পড়াশোনা করছেন। খেলাধুলা করেন কোনো? একদমই না, কোনো খেলাধুলা করেন না। গল্পের বই পড়েন? এখন পড়া হয় না। রাস্তায় কতক্ষণ সময় নষ্ট হয় ট্রাফিক জ্যাম সহযোগ করলে? ইউনিভার্সিটি টু আজিমপুর এরিয়ায়, সো নীলক্ষেত সিগনালে আমাকে দেখা যায় সর্বোচ্চ 45 মিনিট আটকে থাকতে হয়। মানে টোটাল যাতায়াত আপনার 1 ঘন্টা যাওয়া এবং আসা 2 ঘন্টা? 45 মিনিট সব মিলে, সব মিলে আমরা 1 ঘন্টা ধরে নিলাম। 1 hour, হ্যাঁ, ওকে। around। পড়াশোনা করেন কতক্ষণ? অন্য কাজ না থাকে আমি চেষ্টা করি আমার সমস্ত সময়টাকে এখন পড়াশোনার জন্য ডিভোটেড করা। ঘুমান কতক্ষণ? আমি খুবই কম ঘুমাই, উঠে পড়ি 6টা থেকে 6:30টার সময়। 6টা থেকে 7টা, তার মানে 6 ঘন্টা। 6টা। 6 ঘন্টা উনি ঘুমান। স্বপ্ন দেখেন কতক্ষণ? এটা তো মনেই থাকে না। আর যারা, যেটা দিবা স্বপ্ন, যেটা আমি নিজে থিঙ্ক করি যে আমি এই হতে চাই, ও হতে চাই, সেটা অনেক বেশি নাড়া দেয় মনের মধ্যে। বাট সেটা কতক্ষণ সময় দেন স্বপ্ন দেখার জন্য? এটা তো এইভাবে কখনো ক্যালকুলেট করি। আচ্ছা, আমরা ক্যালকুলেট করে দিচ্ছি। আপনার পর্ব শেষ। থ্যাংক ইউ ধন্যবাদ। সো মাচ। উনি ভালো করেছেন। আপনাকে ডাকবো। আমি এস এম জাকির হুসাইন। জাকির প্রশ্ন কমন পড়বে না, ডোন্ট আপনাকে ওয়ারি। ধন্যবাদ। আপনি একটা আপনার আইডিয়াল ডে, ওয়ার্কিং ডে সম্পর্কে একটু বলেন। আমি ঘুম থেকে উঠি হচ্ছে ম্যাক্সিমাম সময় হয়ে যায় 11টা বাজে ঘুম থেকে উঠতে। সকাল 11টায় উনি ঘুম 11টা থেকে ওঠেন, তারপর কি করেন? পরের 2 ঘন্টা কি করেন? আমার পার্মানেন্ট কোনো টাইম নেই, যেটা হচ্ছে আমি করেসপন্ডেন্ট হিসেবে একটা অনলাইন পোর্টালে কাজ করি, যেখানে হচ্ছে আমাকে যখন অ্যাসাইন করা হয় আমি অ্যাসাইনমেন্ট করে জমা দিই আর কি। তো আমার কোনো ওইভাবে অফিসে সময় দিতে হয় না, যার কারণে আমার পার্সোনাল ব্যবসাগুলো আমি দেখতে পারি আর কি। আচ্ছা, ভেরি গুড। তার মানে কাজের কোনো নির্দিষ্ট সময় নাই। আপনি স্বপ্ন দেখেন কখন? 24 ঘন্টাই। ভেরি গুড, 24 ঘন্টা উনি স্বপ্ন দেখেন। সো বি ইন্সপায়ার্ড ফ্রম হিম। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আসুন, সত্য কথা বলতে হবে, একটাও মিথ্যা বলবো না, তাই না? আপনার নাম কি? রুকাইয়া ইসলাম। কি করতে চান আপনি জীবনে? আমি জার্নালিস্ট হতে চাই। ভেরি গুড। আমরা একটু আগের কোয়েশ্চেনে আসি। ফেসবুক তো ইউজ করেন? হ্যাঁ, করি। কতক্ষণ ইউজ করেন প্রতিদিন? কতক্ষণ বলতে, বাসায় ব্রডব্যান্ড আছে, বাসার থেকে বের হলে আমি ফেসবুকে নাই, কিন্তু বাসায় সবসময় অনলাইনে থাকি। হ্যাঁ, আমাদের সব মেধা, চিন্তা ভাবনা, মনন, সৃষ্টি, স্বপ্ন সব ফেসবুক কেড়ে নিচ্ছে। হ্যাঁ, টাইম ক্যালকুলেট করি, অ্যাক্টিভ টাইম কতক্ষণ? 1 ঘন্টার মতো। মানে 1 ঘন্টা আপনি ফেসবুকে থাকেন। ফোনে কতক্ষণ কথা বলেন? ওইভাবে বলা হয় না, কিন্তু যদি যেদিন বলি সেদিন 1 ঘন্টা। 1 ঘন্টা, ওকে। কতক্ষণ টিভি দেখেন? টিভি আসলে আমার বাসায় যে টিভিটা আছে ওটাতে সিরিয়াল ছাড়া কিছু চলে না। সো টিভি আপনি কমই দেখেন? হ্যাঁ, খুব কম। কতক্ষণ যদি হিসাব করি আমরা? যদি হিসাব করি তো আধা ঘন্টার মতো যদি দেখি। আধা ঘন্টা উনি টিভি দেখেন। হ্যাঁ। আড্ডা মারেন কতক্ষণ প্রতিদিন? আড্ডাবাজি তো প্রতিদিন 2 ঘন্টা 2.5 ঘন্টা। গল্পের বই পড়েন প্রতিদিন? গল্পের বই প্রতিদিন পড়ি না, কিন্তু আমি মাসে 3টা করে মাসুদ রানা শেষ করি। তাহলে আমরা ধরে নিলাম প্রতিদিন আপনি 1 ঘন্টা গল্পের বইয়ের পিছনে ব্যয় করেন, যদি আমি 3টাকে মাসে গুণ আচ্ছা করি। আচ্ছা, হ্যাঁ। ওকে। ঘুমান কতক্ষণ? ঘুমাই 3 ঘন্টা, সর্বোচ্চ 4 ঘন্টা। 6 ঘন্টা অন্তত ঘুমানো উচিত আমি মনে করি। যাতায়াত, ট্রাফিক জ্যামে কতক্ষণ কাটে? 10 মিনিটস। 10। ঢাকা শহর চেঞ্জ হয়ে গেল নাকি? পড়াশোনা করেন কতক্ষণ? 2 ঘন্টা 3 ঘন্টা সর্বোচ্চ। কী স্বপ্ন দেখেন? স্বপ্ন দেখি আপনি যেভাবে এভাবে দাঁড়িয়ে আমাকে বলছেন কথা, আমি শুনে যাচ্ছি, আমি উত্তর দিচ্ছি। আমিও স্বপ্ন দেখি এভাবে একদিন আপনার মতো আমি দাঁড়াবো। ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনি আসেন।
কি নাম আপনার? মোহাম্মদ সলিল রানা। সোলেন, আপনি কি হতে চান? ঢাকা ইউনিভার্সিটি টিচার হব। হ্যাঁ, ওইদিকে। আর সেকেন্ড টাইম ইচ্ছা এসপি হব। আপনাকে আমি এরকম গতানুগতিক প্রশ্ন করতে চাই না, একটু অন্যভাবে। আপনি ঘুমান কখন? আমি রাতে বেসিক্যালি 1টা থেকে 1টার মধ্যে ঘুমিয়েছি। সকালে কখন ওঠেন? সকালে 6:30। ক্লাস কতক্ষণ চলে? ক্লাস আপনার 1:30 পর্যন্ত চলে কন্টিনিউ, সপ্তাহে 5 দিন। 1:30 পর্যন্ত ক্লাস চলে, হ্যাঁ, তারপর ক্লাস কি চলে। করেন? ক্লাস চলার পর আমি বেসিক্যালি ইনস্টিটিউটে থাকার চেষ্টা করি। অনেক ভালো, অনেক ভালো ছাত্র, অনেক ভালো মানুষ। তারপর কি করেন? আপনার গল্প শুনতে আমার ভালো লাগছে। হ্যাঁ, তারপরে খাওয়া দাওয়া করে হলে উঠি, একটু পত্রিকা দেখি, রুমে গিয়ে আধা ঘন্টা পত্রিকা দেখলাম। আর ফেসবুকে ঢুকি, ফেসবুকে ঢুকে দেখি ডিপার্টমেন্টে কোনো নোটিশ আছে না, হ্যাঁ। এটুকুই দেখার জন্য জাস্ট ঢুকি। থ্যাংক ইউ ভেরি মাচ ফর কামিং উইথ আস। থ্যাংক ইউ। আমরা একটা আপনাদের হিসাব করলাম যে আপনারা দিনটা কিভাবে কাটান। আসলে উদ্দেশ্যটা ছিল আপনাদেরকে একটু বোঝানো যে আপনারা দিনটা কিভাবে কাটাচ্ছেন, স্বপ্নটা কখন দেখছেন, এটা ছিল আমাদের উদ্দেশ্য। কিন্তু আমরা যে চিত্রটা পেলাম, ফেসবুক, আড্ডা, ঘুম আমাদের সব স্বপ্ন নষ্ট করে দিচ্ছে। বিলিভ মি। আমি শুরুতে যে কথাটা বলেছিলাম, সারাদিন আপনি এন্টারটেইন করেন, সারাদিন আপনি আড্ডা মারেন, আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু আপনি প্রতিদিন এই কাজটা করতে যাবেন না, তাহলে পরে আপনার মূল্যবান ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাবে। আপনি আড্ডা না মেরে, ফেসবুকে অনেক বেশি সময় না দিয়ে, অকারণে ফেসবুকে সময় দেয়া, ফেসবুকে অনেক বেশি সময় না দিয়ে আপনি যদি কিছু সময় কিছু স্বপ্ন দেখার কাজে, উদ্যোক্তা হওয়ার কাজে ব্যয় করতে পারেন, তাহলে আপনার সফলতা কেউ ঠেকাতে পারবে না। আমি আপনাদের আরেকটা কথা বলি, আমরা যারা জব করি, অনেক সময় 9টা 5টা অফিস করি, আবার ফিরে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের একটা টেন্ডেন্সি থাকে যে, বিশেষ করে যারা সরকারি জব করেন, যে আমি 60 বছর বয়সে রিটায়ার করব, রিটায়ার করার পরে আমরা কি করব, পেনশনের কিছু টাকা পাবো, তখন আমরা একটা বাড়ি বানাবো 60 বছর পরে। ভাই, বাড়িটা কেন 40 বছরে সম্ভব না? আপনি 60 বছর বয়সে আপনি বাড়ি দিয়ে ওই টাকা দিয়ে কি করবেন? ইউ হ্যাভ টু এনজয় ইউর লাইফ। টাকা নিয়ে কখনো ভাববেন না যে আমার অনেক টাকা রোজগার করতে হবে, এটা নিয়ে কখনো প্লিজ ভাববেন না। আমাকে অনেক কাজ করতে হবে, এটা নিয়ে ভাববেন, কারণ এটা অটোমেটিক আসবে। আপনার কাজ আপনাকে ওই জিনিসগুলো আনিয়ে দিবে, কিন্তু তারপর আপনার একটা পরিকল্পনা থাকা দরকার যে আপনি কোথায় যেতে চান। কারণ হচ্ছে আমাদের তো অনেকেই অনেক টাকা পয়সা রোজগার করেন, অনেক অনেক বড়লোক বাংলাদেশে আছে, অনেক দামি দামি গাড়ি চালান, কিন্তু তারা কতটা ভালো মানুষ, এটা তো খুবই গুরুত্বপূর্ণ, তাই না? আপনাকে তো শুধু কাজ করলে হবে না। আমি সেই জন্য বলছি এখানে মানবিক উদ্যোক্তা। আমরা সেই উদ্যোক্তা হতে চাই না যারা অন্যকে নিয়ে চিন্তা করবে না। আমরা সেই উদ্যোক্তা হতে চাই না যে অন্যের বিপদে এগিয়ে আসবে না। আমরা সেই উদ্যোক্তা হতে চাই না যে অন্যকে সাহায্য করবে না। চাকরি দেওয়াটাই শুধু সাহায্য না, এই যে আপনাকে একটা দিক নির্দেশনা দেয়া, আপনাকে একটা ভালো চিন্তার সুযোগ তৈরি করে দেয়া, আপনাকে একটা স্বপ্ন দেখানো। ফাইন্যান্সিয়াল সাহায্য তো করাই যায়, সেটা ওয়ান টাইম। ফাইন্যান্সিয়াল সাহায্য করে কেউ কাউকে কোনো দিন হেল্প করতে পারেনি এবং তারও কোনো উন্নতি হয়নি যাকে সাহায্য করা হয়েছে। আপনাকে দেখাতে হবে স্বপ্ন, আপনাকে দিতে হবে স্বপ্ন, আপনাকে দিতে হবে আইডিয়া। সেই আইডিয়া নিয়েই আমরা যখন কথা বলি, ইউনিভার্সিটি থেকে বের হয়ে ইন্টারভিউ দিয়ে একটা ভালো জব পেলেন, আপনার হয়তো বেতন 25,000 টাকা। সো আমরা যদি চিন্তা করি যে 10 বছরে আপনার এই 25,000 টাকা কোথায় গিয়ে দাঁড়াবে, একটু চিন্তা করেন। আমরা যদি 5,000 টাকা ইনক্রিমেন্ট, ইট ইস টু হাই, আমি একটু অ্যাম্বিশিয়াস করেছি। আপনি দেখেন 10 বছরে 25,000 টাকা করে শুরু করে 5,000, 6,000, 7,000, আমি ইনফ্লেশনটা অ্যাড করে নিলাম প্রতি বছরের সাথে, সেই অনুযায়ী যদি ইনক্রিমেন্টটা রিয়েলি হয়, 10 বছর পরে আপনার স্যালারি হবে 96,000 টাকা। 10 বছর পরে একটা বাড়ি ভাড়া হবে 50,000 টাকা। তারপর আপনার স্বপ্ন শেষ। এই 96,000 টাকা 10 বছর পরে আপনাকে কোনো ওয়ার্থ তৈরি করবে না। আপনাকে যেটা করতে হবে, 25,000 টাকা যখন থেকে আপনি পাচ্ছেন, তখন থেকেই আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমি পাশাপাশি অন্য একটা কিছু করব। বাই দিস টাইম নিশ্চয়ই আপনাদের মনে একটা প্রশ্ন আসছে যে কী বিজনেস করব। আইডিয়া আপনার মাথা থেকে বের হবে, কিন্তু আপনাকে চিন্তা করতে হবে যে আই ওয়ান্ট টু ডু সামথিং। ক্রিকেটে একটা ওভারে কিন্তু 6টা বল, এই 6 বলে কোনো রান না নিয়ে ক্রিজে দাঁড়িয়ে থাকতে পারেন, আপনি আউট হয়ে যেতে পারেন। আপনি 1 রান, 2 রান, 3 রান, 10 রান নিতে পারেন। আপনি 4-6 মেরে 24 রান এক ওভারে নিতে পারেন। 36ও সম্ভব। সো ইউ হ্যাভ ইউর 24 আওয়ার্স এ ডে। আমি আপনাদের রিকোয়েস্ট করব 36-এর স্বপ্ন দেখেন। প্যাশনটা ঠিক করতে হবে। আপনার প্যাশন আপনাকে ঠিক করে দিবে, বলে দিবে আপনার কি করা উচিত।
আপনি যখনই আপনার বন্ধুবান্ধব, সেটা যেটা বললাম যে ফোকাসটাকে বাড়াতে হবে, ইউ হ্যাভ টু বি আউট অফ দ্য বক্স। তো সেই জন্য ফাইনালি আমি বলবো, যাই করুন অনেস্টলি করুন, মন থেকে করুন, স্বপ্ন দেখুন, সাহস করুন, শুরু করুন, লেগে থাকুন, সাফল্য আসবেই। ধন্যবাদ।